ভাই আপনার কি মনে হয় বিচার হবে? বিচার তো হবে, বিচার তো হতেই হবে। জাকি ওমর এই আন্তর্জাতিক আইনজীবী আমাদের বাংলাদেশের জন্য অসাধারণ একটি কাজ করেছেন। তবে তার আগে বলে নেই, 2000 সালে ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে এলএলবি করে ইংল্যান্ড এবং ওয়েলসের বার এট ল সম্পন্ন করেন। 2007 সালে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলসে এলএলএম করেন। পেশাগত দক্ষতা নেওয়ার সুযোগ হয় নরওয়ে, মিশর এবং স্পেনে। 2024-এ মানুষের মৃত্যুর মিছিল ঠেকাতে তিনি সুদূর অস্ট্রেলিয়া থেকে ঝাঁপিয়ে পড়েছিলেন। গ্রামীণফোনের সাবেক এই শীর্ষ আইন কর্মকর্তা জুলাই গণ অভ্যুত্থানে সাধারণ জনগণের নির্মম হত্যাযজ্ঞ দেখে নিজেকে ধরে রাখতে পারেননি। অস্ট্রেলিয়ার বিখ্যাত মানবাধিকার বিষয়ক আইনজীবী দীর্ঘদিনের বন্ধু এলিসন বেটিসনকে নিয়ে 32 জুলাই অর্থাৎ 1 অগাস্ট আন্তর্জাতিক অপরাধ আদালতে মানবতা বিরোধী অপরাধের বিচারের আবেদন জানিয়ে একটি কমিউনিকে লঞ্চ করেন। এই গুরুত্বপূর্ণ বার্তায় প্রমাণসহ তুলে ধরা হয় আওয়ামী ফ্যাসিবাদী সরকারের নজিরবিহীন মানবাধিকার লঙ্ঘনের কিছু নমুনা। সরাসরি অভিযুক্ত করা হয় স্বৈরশাসনের প্রভাবশালী 26 জনকে। আলোড়ন তৈরি করা এই গুরুত্বপূর্ণ ডকুমেন্ট কাজ করে বারুদের মতো। দেশের প্রভাবশালী সাংবাদিক জুলকারনাইন শাহের এই ডকুমেন্ট প্রচার করলে দেশের অভ্যন্তরীণ বিভিন্ন মহল নড়ে চড়ে বসে। 5 অগাস্ট আন্দোলনের মুখে স্বৈরাচারী হাসিনা তার দোসরদের নিয়ে দেশ থেকে পালিয়ে যায়। যেই ন্যায় বিচার বাংলাদেশে দীর্ঘকাল অনুপস্থিত, সেই ন্যায় বিচার প্রতিষ্ঠায় পতিত স্বৈরশাসন কর্তৃক সংগঠিত মানুষ হত্যা সহ সকল জঘন্য অপরাধের বিচার হতেই হবে। ন্যায় বিচার, জুলাই গণহত্যা এবং হাসিনার স্বৈরশাসনের বিচার শীর্ষক আজকের সাক্ষাৎকারে জাকি ওমর আন্তর্জাতিক অপরাধ আদালতের আইনজীবী হিসেবে তার মতামত শেয়ার করবেন। ভাই আপনার কি মনে হয় বিচার হবে? বাংলাদেশ কি ন্যায় বিচার করার সক্ষমতা রাখে? বিচার তো হবে, বিচার তো হতেই হবে। কারণ যে ধরনের জঘন্য অপরাধগুলো সংগঠিত হয়েছে, মানবতা বিরোধী অপরাধ, সেগুলোর যদি বিচার না হয় বাংলাদেশে, তাহলে সেই দায়িত্ব আমাদের সবারই থেকে যাবে। তো বিচার যে হবে এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। কিন্তু বড় প্রশ্নটা হচ্ছে যে বিচারের, ন্যায় বিচার যে কথাটা আপনি বললেন, ন্যায় বিচারের সক্ষমতা ওটা ডিপেন্ড করবে যে আমরা আন্তর্জাতিক মানদণ্ডে ওই ন্যায় বিচারটা করতে পারছি কিনা। সেটাই হবে আমার কাছে বেশি ইম্পর্টেন্ট। সেই ক্ষেত্রে বাংলাদেশের রিসোর্স বা আন্তর্জাতিক রিসোর্স, এই জিনিসগুলো বাংলাদেশে কি এই মুহূর্তে এক্সিস্ট করে, বা এইগুলো কি বাংলাদেশ নিয়ে আসতে পারবে? আমার মনে হয় এটা সদিচ্ছার ব্যাপার। এটা যে অসম্ভব তাও না। এটা যদি ঠিক সিদ্ধান্তগুলো নেওয়া হয় সঠিক সময়ে, তাহলে এটা করা সম্ভব। এখন আমরা যদি ন্যায় বিচারের সক্ষমতার বিষয়টা নিয়ে আলাপ করি, এখানে কয়েকটা বিষয় চলে আসে। 1 নম্বর হচ্ছে যেই আইনের আন্ডারে ট্রায়ালগুলো হবে, বিচারটা হবে, ওই আইনের বিধিগুলা, ধারাগুলা, ওগুলা কি ঠিক আছে কিনা, ওগুলা কি আন্তর্জাতিক মানদণ্ডের সাথে যায় কিনা। তারপরে আসবে প্রসিজিওরাল অ্যাসপেক্টগুলা, যে প্রসিজিয়ারের ট্রায়ালটা হবে, বিচারটা হবে, ওটা স্বচ্ছতা, ওটা জবাবদিহিতা, ওগুলা ঠিক মতো আছে কিনা। তারপরে আসবে হচ্ছে যে এই বিচারিক প্রক্রিয়ায় যে খুব ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আসবে, যে আপনার সাক্ষ্য প্রমাণের বিষয়গুলা, ইনভেস্টিগেশনের বিষয়গুলা, তদন্তটা ঠিক মতো হচ্ছে কিনা, তদন্তের প্রসেসগুলো স্বচ্ছ আছে কিনা, তদন্তের প্রসেসগুলো এমনভাবে হচ্ছে কিনা যেখানে যাদের বিচার করা হচ্ছে তাদেরকে যথেষ্ট সুযোগ দেওয়া হচ্ছে কিনা, যেগুলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে খুবই ইম্পর্টেন্ট বিবেচ্য বিষয়। এরপরে আসবে হচ্ছে আপনার যেই প্রমাণগুলা সাবমিট করা হবে প্রসিকিউশনের পক্ষ থেকে, ওই প্রমাণগুলার কোয়ালিটি, ক্রেডিবিলিটি, যে এটা কি যথেষ্ট পরিমাণে ভেরিফাইড ইনফরমেশন কিনা, প্রমাণ কিনা। কারণ অবভিয়াসলি যখন কাউকে অ্যাকিউজ করা হবে, সে তো আত্মপক্ষ সমর্থনের জন্য আসবে, এবং আমরা শুনতে পাচ্ছি যে এখানে ইন্টারন্যাশনাল লয়াররা ইনভলভ থাকবে। তো যদি প্রসিকিউশনের পক্ষ থেকে ইন্টারন্যাশনাল লয়াররা আসেন, ডিফেন্সের কেউ আপনাকে ওই সুযোগটা দিতে হবে। তো তারা তো এসে খুব পুঙ্খানুপুঙ্খভাবে এভিডেন্সগুলোকে দেখবেন, ওগুলাকে নিয়ে বিচার বিশ্লেষণ করবেন এবং ওগুলাকে চ্যালেঞ্জ করবেন। তো আপনার এভিডেন্সগুলো, সাক্ষ্য প্রমাণগুলো তো ওরকম স্ট্যান্ডার্ডের হতে হবে যে ওগুলা ট্রায়াল প্রসেসে যাতে সাস্টেইন করার মতো সাক্ষ্য প্রমাণ হয়। আপনি এভিডেন্স, প্রমাণ ইত্যাদির কথা বললেন। প্রমাণ তো ইন্টারনেটে অ্যাভেইলেবল, সব জায়গায় গুম খুনের ভিডিও ভাইরাল, মানুষের হাতে হাতে ভিডিও। আমরা দেখলাম অনেক সংগঠন এভিডেন্স কালেক্ট করছে। তাহলে আপনি কি কি এভিডেন্সের কথা বলছেন? আচ্ছা, আমি যখন এভিডেন্সের কথা বলছি তখন আমি কিন্তু একটা আন্তর্জাতিক অপরাধ আদালত, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, আর আমাদের বাংলাদেশের ক্ষেত্রে দ্য ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, ওই স্ট্যান্ডার্ডের যখন একটা ট্রাইব্যুনালে একটা ট্রায়াল হচ্ছে মানবতা বিরোধী অপরাধের জন্য,
ওখানকার একটা ট্রায়ালে কি স্ট্যান্ডার্ডের এভিডেন্স অথবা সাক্ষ্য প্রমাণ পেশ করা অথবা সাবমিট করা উচিত, আমি ওই আঙ্গিকে কথাটা বলছি। এখন আমি যদি লেম্যানস টার্মে দেখি যে আমরা সবাই চোখের সামনে দেখেছি অসংখ্য ভিডিওজ, অসংখ্য ছবি, কিন্তু যখন এটা একটা মামলার বিবেচ্য বিষয়, সাক্ষ্য প্রমাণের বিষয় এসে যায়, তখন ওটাকে কিন্তু একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে দেখতে হবে, যে ওটা তখন অনেক বেশি সিরিয়াস পর্যায়ের ভেরিফিকেশন, স্ক্রুটিনির বিষয়ে পড়ে যায় জিনিসটা। কারণ আপনি ইন্টারন্যাশনাল ল বলেন আর আমাদের দেশের আইন বলেন, এই ধরনের মামলায় যেখানে একটা ক্রিমিনাল নেচারের মামলা হচ্ছে, আপনার অ্যাকিউজকে সবসময় ইনোসেন্ট হিসেবেই ট্রিট করে মামলাটা শুরু করতে হয়, যে অ্যাকিউজড ইজ ইনোসেন্ট আনটিল প্রুভেন টু বি গিলটি। তো সুতরাং ওটা প্রুভ করার দায়িত্ব হচ্ছে প্রসিকিউশনের, এবং প্রসিকিউশনকে যদি ওই ধরনের সাক্ষী প্রমাণ দিয়ে জিনিসটাকে প্রুভ করতে হয়, এবং এগেন বিয়ন্ড রিজনেবল ডাউট কিন্তু প্রুভ করতে হবে জিনিসটা, তাহলে আপনার সাক্ষ্য প্রমাণগুলো ওই স্ট্যান্ডার্ডের ভেরিফিকেশন লাগবে। এখন একটা ভিডিও আসলো, আমি ভিডিওর ব্যাপারটাতে আসছি পরে, কারণ সাক্ষী প্রমাণে শুধু ভিডিও না, আপনার উইটনেস, যারা সাক্ষী দিবেন, যারা চাক্ষুষ দেখেছেন এরকম উইটনেস আছেন, তারপর ধরেন স্টেটমেন্ট, যারা অ্যাকিউজ তারাও তাদের জবানবন্দি দিতে পারেন, স্টেটমেন্ট দিতে পারেন, ওটাও এক ধরনের সাক্ষী প্রমাণ। তারপর ধরেন বিভিন্ন দালিলিক প্রমাণ, স্পেশালি আপনি যখন কমান্ড রেসপন্সিবিলিটির কথা বলছেন, যে আমরা ভিডিওতে দেখছি কোনো একজন পুলিশ অথবা ছাত্রলীগ কাউকে গুলি করছে অথবা কাউকে মারছে অথবা কাউকে হত্যা করছে, ওটা তো হচ্ছে প্রাইমারি রেসপন্সিবিলিটি। নাও উই আর টকিং অ্যাবাউট কমান্ড রেসপন্সিবিলিটি, তাকে কে অর্ডার দিয়েছে, তার ঊর্ধ্বতন কর্মকর্তা, সেই ঊর্ধ্বতন কর্মকর্তা কার কাছ থেকে অর্ডার পেয়েছে, কোন উচ্চ পদস্থ পজিশন থেকে ওই কমান্ডগুলো এসছে, আমরা তো কমান্ড রেসপন্সিবিলিটিকে ট্রেস করতে চাচ্ছি। ওই পর্যায়ে গেলে জিনিসটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায়। তখন দেখাতে হবে যে কোনো মন্ত্রণালয় থেকে, প্রধানমন্ত্রীর কাছ থেকে কোনো ডিরেকশন এসেছে কিনা, আসলে কিভাবে এসেছে, এটা কি কোনো চিঠির মাধ্যমে এসেছে, ইমেইল এসেছে, টেলিফোনে এসেছে, নাকি কোনো মিটিং মিনিটসে ডিসকাস হয়েছে যেখানে মিটিং মিনিটস লেখা আছে। ওই সাক্ষ্য প্রমাণগুলোও কিন্তু সংরক্ষণ করার খুব ইম্পর্ট্যান্ট দায়িত্ব আছে। এরপর আপনি যদি ভিডিও অডিওর কথা বলেন, প্রথমেই যে চ্যালেঞ্জটা আসতে পারে, আমরা তো আজকাল প্রায় শুনি যে এটা ফেক ভিডিও অথবা ডিপ ফেক, এআই জেনারেটেড, অথবা এটা এখনকার ভিডিও না, এটা আপনি 2 বছর আগের ভিডিও প্রডিউস করে বলছেন যে এটা অমুক জুলাই অগস্টের ভিডিও। তো এই চ্যালেঞ্জগুলোকে ভেরিফাই করতে হলে আপনাকে তো, যেহেতু প্রসিকিউশনের দায়িত্ব বিয়ন্ড রিজনেবল ডাউট প্রুভ করা, যতগুলা আপনি ক্রাইম অ্যাকিউজকে চার্জ করছেন, সেখানে আপনাকে জাস্টিফাই করতে হবে থ্রু টেকনিক্যাল মিনস যে না, এটা হচ্ছে অথেন্টিক ভিডিও, এটা স্যাটেলাইট ভেরিফাইড, এটা টাইম স্ট্যাম্পড, এটা অমুক দিনে অমুক জায়গা থেকে এটা কালেক্ট করা হয়েছে, এবং যে জিনিসটাকে ধারণ করেছে সে এসে জিনিসটাকে কনফার্ম করা যে আমি অমুক দিন অমুক তারিখে করেছি। এই কারণেই আমি বারবার প্রমোট করি যে এই ট্রায়াল প্রসেসটাতে অবশ্যই আন্তর্জাতিক সংস্থা এবং আন্তর্জাতিক যে মানবাধিকার অর্গানাইজেশনগুলো আছেন তাদের এক্সপার্টিসটা খুবই জরুরি, তাদেরকে ইনভলভ করা, কারণ তাদের এই ভেরিফিকেশনের ক্যাপাসিটিগুলো আছে। আপনি মন্ত্রণালয়গুলোর কথা বললেন, বাংলাদেশের বিভিন্ন সরকারি পর্যায়ের কথা বললেন। বাংলাদেশ রাষ্ট্র হিসাবে কিভাবে এই প্রমাণগুলো সংরক্ষণ করতে পারে? অনেকটা দেরি হয়ে গেছে আমি বলবো, তারপরও যদি এটা হেল্পফুল হয় এই জন্য বলছি যে আমি প্রথম থেকে বেশ কয়েকটা ফোরামে এবং বেশ কয়েকটা চ্যানেলে যে জিনিসটা বারবার ইম্পোজ করার অথবা ইমপ্রেস করার চেষ্টা করেছি আমাদের নিউ অন্তর্বর্তীকালীন গভর্নমেন্টের কাছে, যে প্রথমেই যেটা উচিত ছিল, ওনারা দায়িত্ব নেওয়ার সাথে সাথে একটা সরকার থেকে একটা এক্সিকিউটিভ অর্ডার চলে যাওয়া উচিত ছিল প্রত্যেকটা ডিপার্টমেন্টে। কারণ আমরা জানি, আমাদেরকে সবসময় বলা হয়েছে যে গত 15 বছর ধরে প্রশাসনের প্রত্যেকটা স্তরে স্তরে দলীয় নিয়োগ এবং দলীয় লোকজনকে দিয়ে ভরে ফেলা হয়েছে। ইফ দ্যাট ইজ দ্য কেস, ইউ নো হোয়াট দ্য রিস্ক ইজ, যে এখানে কাগজপত্র দলিলাদি যা থাকবে ওগুলো হয়তো সরিয়ে ফেলা হবে, ডিস্ট্রয় করে ফেলা হবে, এই রিস্ক তো সবসময় থাকে। তো সুতরাং ডে 1-এ যেই স্টেপটা নেওয়া উচিত ছিল সেটা হচ্ছে এক্সিকিউটিভ অর্ডার দিয়ে, ওয়েদার ফ্রম দ্য চিফ অ্যাডভাইজার্স অফিস অথবা আইন মন্ত্রণালয়, প্রত্যেকটা ডিপার্টমেন্টকে বলে দেওয়া যে কেউ কোনো ডকুমেন্ট রিমুভ করতে পারবে না, কোনো ইমেইল ডিলিট করা যাবে না, কোনো মিটিং মিনিটস সরানো যাবে না, কোনো ফাইলপত্র কেউ
শেড করতে পারবে না, ওই জিনিসটা সাথে সাথে প্রিজার্ভ করে ফেলা দরকার ছিল। সেকেন্ডলি আমি যেটা প্রমোট করার চেষ্টা করছিলাম যেটা আপনি জানবেন যে হিউম্যান রাইটস ওয়াচ বলে একটা গ্লোবাল মানবাধিকার সংস্থা আছে। ওনারা কিন্তু আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চিঠি দিয়ে রিকোয়েস্ট করেছে যে আপনারা জাতিসংঘের যে হিউম্যান রাইটস কাউন্সিল আছে ওখানে একটা রেজলিউশন অ্যাডপ্ট করেন, যাতে ইউএন আপনাদেরকে ব্যাকিংটা দিয়ে ওই অ্যাসিস্ট্যান্সটা দেয়, যে এই যেগুলোর কথা বললাম, যে এই কাগজপত্র ছাড়া যা সাক্ষ্য প্রমাণ যেগুলো দরকার আছে, ভিডিও ভেরিফিকেশন, অডিও ভেরিফিকেশন, তারপরে এই প্রসিকিউশনের সাক্ষ্য প্রমাণ রিলেটেড যত ধরনের সাপোর্ট, ওটা কিন্তু জাতিসংঘ ওই ব্যাকিংটা, ওই অ্যাসিস্ট্যান্সটা দিতে পারত। সেটা একটা হাইব্রিড ট্রাইব্যুনালের মাধ্যমেও জিনিসটা করা যেত, ওই ডিসকাশনে হয়তো আমরা আসবো। তাহলে এখন পর্যন্ত আপনি বললেন ভিডিওর কথা, অডিওর কথা, টাইম স্ট্যাম্পিং, তারপর বললেন যে মন্ত্রণালয়ের চেইন অফ কমান্ড থেকে চেইন অফ কমান্ডের সূত্র ধরে বিচারের কথা। তা আপনি এখন পর্যন্ত যা যা বলেছেন যে প্রমাণগুলো সংরক্ষণ করতে হবে, সেটা যদি আপনি 5টি বুলেট পয়েন্টে বলতে চান, তাহলে আমরা দর্শকদের জন্য সুবিধা হবে যে 5টা বুলেট পয়েন্টে কিভাবে আপনি জিনিসটাকে তুলে ধরতে চাবেন এই প্রমাণ সংরক্ষণের বিষয়টা। আচ্ছা, 1 নম্বর হচ্ছে যে প্রশাসনিক যে দলিলপত্র, কাগজপত্রগুলো সংরক্ষণ করা, যেটা বললাম যে এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে সমস্ত কিছু ফ্রিজ করে দেওয়া, যে কোনো কিছু ডিস্ট্রয় করা যাবে না, কোনো কিছু শেড করা যাবে না। এটা হচ্ছে 1 নম্বর, দালিলিক প্রমাণের জায়গাটা। সেকেন্ড হচ্ছে আমরা যদি অডিও ভিজুয়ালে আসি, এখানে একটা ভেরিফিকেশন প্রসেস থাকতে হবে। আমরা যখন 1 আগস্টে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে আমাদের কমিউনিকেটা ফাইল করি, লজ করি, সেখানে স্বভাবতই ওই সময়টাতে যেহেতু একটা ইন্টারনেট গ্যাপ ছিল, আমরা বাংলাদেশ থেকে ইনফরমেশন পাচ্ছিলাম না, আর আইনগত কৌশলগত কারণেও আমরা রিলাই করেছিলাম ইন্টারন্যাশনাল মিডিয়া এবং ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশনের ডেটাগুলোর উপর, কারণ যেহেতু আমরা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যাচ্ছি। সেখানে আমার জন্য যেটা আমি সবচেয়ে বেশি হেল্পফুল পেয়েছি সেটা হচ্ছে ওই সময়টাতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ওরা লাইভ ভেরিফিকেশন করছিল এভরিডে, এবং প্রতিদিন অ্যামনেস্টির ওয়েবসাইটে ভেরিফাইড কিছু ভিডিও আসছিল বাংলাদেশ থেকে, ভেরিফাইড কিছু পিকচার আসছিল, এবং ওদের একটা সিটিজেন্স এভিডেন্স ল্যাব বলে একটা ল্যাব আছে, এবং যেখানে ওরা কানেক্টেড হচ্ছে ওয়ার্ল্ডের বিভিন্ন টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটিসের সাথে, এবং ওরা ইউনিভার্সিটিসগুলো ল্যাবগুলোকে ইউটিলাইজ করে এই ভিডিও অডিওগুলোকে ভেরিফিকেশনের একটা প্রসেস আছে, এবং ওরা ওটা স্যাটেলাইট ইমেজ দিয়ে ভেরিফাই করে, টাইম ডেট দিয়ে ভেরিফাই করে, আদার সার্কামস্টান্সিয়াল এভিডেন্স দিয়ে ভেরিফাই করে। এমনকি ওদের ওই অ্যাক্সেসটাও আছে যে ফেসবুক, গুগল, এ ধরনের বড় অর্গানাইজেশনদের সাথে যোগাযোগ করে ওদের কাছ থেকে ভেরিফিকেশন অ্যাসিস্ট্যান্স চাওয়া। সো এই জিনিসটা করতে হবে। থার্ড যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে স্পেশালি আবার যদি কমান্ড রেসপন্সিবিলিটিতে চাই, আমরা তো হয়তো অডিও ভিজুয়ালে দেখে ফেলছি, চোখের সামনে আছে কাকে কি আইডেন্টিফাই করা যাচ্ছে। আমাদের যে মোবাইল টেলিকমের যে রেকর্ডগুলো, কে কাকে টেলিফোনে ইনস্ট্রাকশন দিচ্ছে, মেসেজিং, তারপরে যে ওটিটিগুলো যেগুলো আছে, হোয়াটসঅ্যাপ, ফাইবার, এগুলার সাথে কোঅর্ডিনেশন, যে এগুলার মাধ্যমে ওই ইনস্ট্রাকশনাল কমান্ড রেসপন্সিবিলিটিগুলা এস্টাবলিশ করার অনেক তথ্য থাকতে পারে। তারপর আমরা জানি বাংলাদেশে একটা অল্টারনেটিভ টেলিকম অলমোস্ট পাওয়ার হাউসের মতো গত 15 বছর ধরে কাজ করেছে, সেটা হচ্ছে এনটিএমসি, ন্যাশনাল টেলিকম মনিটরিং সেল, যেটা ক্যান্টনমেন্টের ভিতর থেকে খুব অপারেটিভ ছিল। আমরা জানি মেজর জেনারেল জিয়া উনি ওটার ইনচার্জ ছিলেন। তো ওরা কিন্তু খুব রেগুলারলি এই যে সব ফোন ট্যাপিং এইসবের তারা রেগুলারলি করেছে। তো ওখানে ওদের সাথে চেক করে দেখতে হবে যে ওদের রেকর্ডে কি আছে, কোন ধরনের কনভারসেশন আছে, কারণ আমি শিওর যে ওদের অনেক ধরনের কমিউনিকেশনই ওরা ওখানে রেকর্ড করেছে। তারপরে ধরেন আমাদের যে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন বিটিআরসি আছে, ওদের মাধ্যমে কিছু স্টেপ নেওয়া যেতে পারে। ফর এক্সাম্পল আমাদের যে টেলিকম প্রোভাইডাররা আছে ওদের প্রত্যেকের একটা লফুল ইন্টারসেপশন বলে একটা সেল থাকে, যেখানে
ধরেন আমাদের যে গোয়েন্দা সংস্থাগুলো আছে অথবা ইনভেস্টিগেটিভ ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলো আছে, ওরা যখন রিকোয়েস্ট করে তখন ওরা কিন্তু বাধ্যতামূলকভাবে ওই যেই পার্সনের নাম্বার ওরা কমিউনিকেট করে ওগুলা কলগুলা রেকর্ড করতে হয়, মেসেজগুলো রাখতে হয়। তো এখন এরকম হতে পারে যে হয়তো যদি স্পেসিফিক্যালি কারো ব্যাপারে ইনফরমেশন না দেওয়া হয়, ওরা হয়তো সবার ব্যাপারে রেকর্ড করবে না, শুধুমাত্র রিকোয়েস্টের উপর বেস করে ওরা রেকর্ড করে, কিন্তু ওদের রেকর্ডে অনেক ধরনের ইনফরমেশন কিন্তু পাওয়া যাবে। আর বিটিআরসির মাধ্যমে কিন্তু অন্যান্যদেরকে, ফর এক্সাম্পল ধরেন যদি ফেসবুক হয় অথবা মেসেঞ্জারের যদি ইনফরমেশন চালাচালি হয়ে থাকে, ওগুলোর জন্য কিন্তু রেগুলেটর হিসেবে বিটিআরসি উড বি দ্য অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি, যারা যদি কোনো বাইরের অথবা কোনো আন্তর্জাতিক কর্পোরেট সংস্থার কাছে অথবা টেকনোলজি সংস্থার কাছে যেতে হয় টু রিকোয়েস্ট ফর ফার্দার ইনফরমেশন, ওটা তখন বিটিআরসির মাধ্যমে করলে ভালো হবে। সো দালিলিক প্রমাণ, আপনার অডিও ভিজুয়াল ভেরিফিকেশন, তারপরে হচ্ছে আপনার যেটা বললাম আপনার টেলিকমের যেই ইনফরমেশনগুলো ওগুলো আছে। আর একটা দুইটা জিনিস আমি একটু মেনশন করব, সেটা হচ্ছে আপনার কিন্তু আলটিমেটলি উইটনেসদেরকে লাগবে, যে সাক্ষী হিসেবে যারা এসে সাক্ষী দিবেন যে আমি এরকম দেখেছি, এরকম অমুক এলাকায় আমার সামনে এরকমভাবে গুলি করা হয়েছে। তো সাক্ষীদেরকে খুঁজে বের করা এবং শুধু তাই না, সাক্ষীদের প্রোটেকশন দেওয়ার, অনেকে হয়তো ভয় পাবেন যে আমি এরকম একটা সাক্ষী দিতে যাব, এরকম একটা স্পর্শকাতর বিষয় যেটা ওয়াইডলি পাবলিসাইজড, হাইলি পলিটিক্যাল, এবং যেখানে ইন্টারন্যাশনাল কমিউনিটি এটাকে অবজার্ভ করছে কিনলি, আমি একটা সাক্ষী দিয়ে আবার কি নাকি বিপদে পড়ে যাই। এখন মানুষের তো একটা স্বাভাবিক শঙ্কা থাকে তার পরিবারের জন্য, তার নিজের জন্য। তো আমাদের ওই মেকানিজমগুলো কিন্তু তৈরি আছে কি না, ওই জিনিসটা একটু খুব খেয়াল করে দেখতে হবে যে আমরা কি সাক্ষীদেরকে যথাযথ সাপোর্ট এবং প্রোটেকশনটা দিতে পারছি কিনা ওনাদেরকে এগিয়ে আসার জন্য। তারপর একটা ব্যাপার হচ্ছে, এমনকি যারা অ্যাকিউজড, যাদেরকে আমরা কাঠগড়ায় দাঁড়া করাচ্ছি, তারা যখন তাদের স্টেটমেন্ট দিবেন, জবানবন্দি দিবেন, ওই প্রসেসটা ঠিক আছে কিনা। এটা হচ্ছে আমার, আপনি বললেন 5টা বুলেট পয়েন্ট, 5 নাম্বার পয়েন্টটা এটা হবে। কারণ আমি যদি ফর এক্সাম্পল আমি একটা গায়েবী মামলা দেখালাম, কেউ একজন ঢাকায় একটা অপরাধ করেছে, আমি ময়মনসিংহে অথবা রাজশাহীতে একটা গায়েবী মামলা দেখায় তাকে অ্যারেস্ট করলাম, তারপর তাকে আমি কোর্টে প্রডিউস করে আমি রিমান্ড চাইলাম, রিমান্ডে নিয়ে গিয়ে তার কাছ থেকে আমি 8-10 দিন যেই প্রসেসেই হোক তার কাছ থেকে স্বীকারোক্তি বের করলাম, রাইট? এখন যদি আমার ওই প্রসেসটা যদি ঠিক মতো না হয়, আমি তাকে কোন মামলায় ধরলাম, কোন মামলায় আটক করলাম, কোন মামলায় রিমান্ডে নিলাম এবং কোন মামলার ক্ষেত্রে তার জবানবন্দি বের হলো, ওটার যদি একটা স্বচ্ছতা না থাকে, আলটিমেটলি যেটা হবে যে আপনার পুরা ওই জবানবন্দি অথবা স্টেটমেন্ট নেওয়ার প্রসেসটাই তখন ফ্লড হয়ে গেল। তো আপনি যখন ওইটার বেসিসে কোর্টে যখন ওটাকে হাজির করবেন প্রমাণ হিসেবে, তখন কিন্তু ওটা চ্যালেঞ্জের মুখোমুখি পড়ে যায় যে এটা তো ঠিকমতো জিনিসটাকে নেওয়াই হয় নাই। আর যদি ওটা কোনো রকমের ট্রাইব্যুনালে টিকেও যায়, তখন ওটা একটা অ্যাপিল করার মতো একটা সুবর্ণ সুযোগ তৈরি করে দেয়। প্রমাণ বিকৃতির ঝুঁকি আছে কিনা, যদি থাকে ঝুঁকিটা কি রকম, কতটুকু এবং কিভাবে মোকাবেলা করতে পারি আমরা এই ঝুঁকিগুলো? আমি বিকৃতির ঝুঁকি খুব বলবো না, কারণ আমি আসলে বিশ্বাস করতে পছন্দ করি যে আমাদের যারা প্রসিকিউটর আছেন এবং তারা ভেরি এবল ল অফিসার্স, এবং ওনারা কোনো ধরনের ম্যালিশিয়াস ইন্টেন্ট নিয়ে অথবা কোনো প্রতিহিংসা পরায়ণ মনোভাব থেকে প্রসিকিউট করবেন না। ওনারা করবেন হচ্ছে ন্যায় বিচারের স্বার্থে। ওই ক্ষেত্রে আমি বিকৃতির সম্ভাবনা নিয়ে খুব বেশি চিন্তিত না। আমি চিন্তিত হচ্ছে যেই চ্যালেঞ্জটা আসবে। এখন আপনি অ্যাকিউজকে ওই সুযোগটা দিতেই হবে, যাকে আপনি মামলার আসামি হিসেবে নেবেন তাকে তো আত্মপক্ষ সমর্থনের সুযোগটা দিতে হবে। তো সে যদি এসে চ্যালেঞ্জ করে যে না, আমি আসলে এখানে বলতে চাচ্ছি যে এই ভিডিওটা একটা ভেরিফাইড ভিডিও না অথবা জেনুইন ভিডিও না, রাইট? তখন ওই পয়েন্ট অফ ভিউ থেকে আপনার কিন্তু যথেষ্ট টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডটা তৈরি রাখতে হবে টু প্রডিউস বিফোর দ্য ট্রাইব্যুনাল জাজ যে আমরা এই
প্রসেসের মাধ্যমে স্টেপ বাই স্টেপ এটা ভেরিফিকেশন করেছি এবং আমরা নিশ্চিত হয়েছি এইভাবে থ্রু দিস টেকনিক্যাল প্রসেস যে এটা বিকৃতি হয় নাই অথবা এটা বিকৃত করার কোনো ধরনের সুযোগ ছিল না। সবই বুঝলাম, প্রমাণ সংরক্ষণ করলাম, সব ডেটা এভিডেন্স কালেকশন করলাম, কিন্তু এসব প্রমাণ দিয়ে কিভাবে বিচার করব? অর্থাৎ আমি যদি প্রথম প্রশ্নে ফেরত যাই, আপনি বলছেন বাংলাদেশ ন্যায় বিচার করতে সক্ষম, বাংলাদেশ এই প্রমাণ দিয়ে কিভাবে বিচার করবে? আচ্ছা, আইনের পরিভাষায় যদি বলি যে কিভাবে বিচার করবে অথবা কোথায় বিচার হবে, এটা তিনভাবে সম্ভব। প্রথমটা হচ্ছে যেটা নিয়ে কথা হচ্ছিল, আমাদের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, যেটা বাংলাদেশে যে প্রক্রিয়াটা শুরু হয়েছে, ওখানে এই বিচারটা করা সম্ভব এবং ওটা আমাদের যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 আছে, ওটার আন্ডারেই হবে। এবং আমরা খুব রিসেন্টলি দেখছি যে ওটা অর্ডিন্যান্সের মাধ্যমে ওটার অ্যামেন্ডমেন্ট আসছে, যেটা খুবই জরুরি। কারণ বিচারটা যদি বাংলাদেশে ট্রাইব্যুনালের আন্ডারে করতে হয়, তাহলে যেটা বলছিলাম যে আন্তর্জাতিক মানদণ্ডটা করা হচ্ছে কিনা, সেটা হবে সবচেয়ে বড় বিষয়। কারণ আমরা যে কোনো মূল্যে এই বিচারটাকে যে কোনো বিতর্কের ঊর্ধ্বে রাখতে হবে। এটা আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। কিছু ভালো চেঞ্জেস এসছে, অ্যামেন্ডমেন্ট আমি ড্রাফট যতটুকু দেখেছি বেশ কিছু ইমপ্রুভমেন্ট এসছে, কিন্তু দু একটা জিনিস সবসময় একটু প্রশ্নবিদ্ধ থাকবে। সেটা হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে যতক্ষণ পর্যন্ত ক্যাপিটাল পানিশমেন্ট, ডেথ পেনাল্টি আছে, ওটাকে ইতিবাচক হিসেবে দেখা হয় না সাধারণত। এবং বিভিন্ন দেশে ইনফ্যাক্ট পলিটিক্যাল অ্যাসাইলাম ওই বেসিসেই দেওয়া হয়ে থাকে যে কারোর বিরুদ্ধে একটা ডেথ পেনাল্টি আছে। আরেকটা জিনিস যেটা একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের সংবিধানে আর্টিকেল 47A-তে রেস্ট্রিকশন আছে, যারা অ্যাকিউজড অথবা গিলটি পারসনস এই ট্রাইব্যুনালের আওতায় যারা আসবেন, ওনারা ফান্ডামেন্টাল রাইটস আন্ডার দ্য কনস্টিটিউশন এক্সারসাইজ করতে পারবেন না। ওনারা এটাও পারবেন না যে একটা জুডিশিয়াল রিভিউ করে সুপ্রিম কোর্টে গিয়ে কোনো কিছু একটা প্রসিজারকে চ্যালেঞ্জ করা, ওটা ওনাদেরকে রেস্ট্রিক্ট করে দেওয়া হয়েছে। তো যেখানে ফান্ডামেন্টাল রাইটস রেস্ট্রিক্টেড থাকবে, যেখানে জুডিশিয়াল রিভিউ রেস্ট্রিক্টেড থাকবে, আর যেখানে একটু ডেথ পেনাল্টি থাকবে, সেখানে একটু মাথায় রাখতে হবে যে সেটা আন্তর্জাতিকভাবে কতটুক গ্রহণযোগ্য হবে। ওটা হচ্ছে ফোরাম নাম্বার 1। সেকেন্ড ফোরাম, যেটা নিয়ে আমি লেখালেখি করছিলাম এবং যেটা আমি প্রমোট করছিলাম, যে খুব ভালো হয় যেহেতু একটা কৌশলগত কারণে, স্ট্র্যাটেজিক কারণে এই বিচারটাকে সব ধরনের বিতর্কের ঊর্ধ্বে রাখার জন্য, যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, যেটা রোম স্ট্যাচুটের আন্ডারে যেটা গভর্নড হয়, আন্তর্জাতিক অপরাধ আদালত আমরা যেটাকে বলি, ওখানে যদি এই কেসটাকে অথবা এই বিচারটাকে রেফার করা হয়, তো আন্তর্জাতিক আদালতে তিনভাবে একটা মামলা গ্রহণ করা হয়। একটা হচ্ছে যদি যেটাকে স্টেট পার্টি বলে, আন্ডার দ্য রোম কনভেনশন অথবা রোম স্ট্যাচুট, যেটার আন্ডারে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টটা গঠিত হয়েছে, যদি একটা স্টেট পার্টি ওই বিষয়টাকে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে রেফার করে, এটা হচ্ছে প্রথম উপায়। সেকেন্ড উপায়টা হচ্ছে যদি জাতিসংঘের যে সিকিউরিটি কাউন্সিল আছে, তারা যদি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের কাছে রেফার করে বলে যে অমুক দেশে এরকম অপরাধ সংগঠিত হচ্ছে, এটা মানবতা বিরোধী হোক অথবা জেনোসাইড হোক, এটা তোমরা দেখো, তখন ওনারা এটা করবেন। অথবা যে অফিস অফ দ্য প্রসিকিউটর আছে, প্রসিকিউটর যদি নিজেই ইনভেস্টিগেট করে কারো ইনফরমেশনের বেসিসে যদি একটা ইনভেস্টিগেশন শুরু করেন এবং ওই ইনভেস্টিগেশনে প্রাপ্ত তথ্য অনুযায়ী যদি প্রসিকিউট করার সিদ্ধান্ত নেন। তো আমরা যখন 1 অগস্টে যখন আমরা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে একটা কমিউনিকে বলে, একটা সাবমিশনের মাধ্যমে কমপ্লেইনটা জানাই যে বাংলাদেশে এই হচ্ছে, আমরা ফোকাস করেছিলাম 17 জুলাই থেকে 1 অগস্ট পর্যন্ত যেই বর্বর নৃশংস হত্যাকাণ্ড এবং যে মানবতা বিরোধী অপরাধ। আমার মনে হয় না 1971 সালের পরে বাংলাদেশ এরকম স্কেলের ম্যাসাকার কখনো দেখেছে। তো আমরা ওই থার্ড অপশনটা আইসিসিতে আমরা ইনভোক করি, যে আমরা কমিউনিকের মাধ্যমে ইনফরমেশন জানাচ্ছি,
আমরা আন্তর্জাতিক মিডিয়াতে এবং আন্তর্জাতিক মানবাধিকার অর্গানাইজেশনগুলোর রিপোর্টের তথ্য অনুযায়ী তোমাদেরকে এই ইনফরমেশন জানাচ্ছি। অ্যাজ প্রসিকিউটর তুমি এখন এটা আমলে নিয়ে প্রিলিমিনারি ইনভেস্টিগেশন শুরু করো এবং করার পরে প্রাপ্ত তথ্য অনুযায়ী যা ব্যবস্থা নেওয়ার প্রসিকিউট করার জন্য করো। এই দ্বিতীয় যেই ফোরামটার কথা বললাম, একটা তো আমাদের বাংলাদেশের ট্রাইব্যুনাল, দ্বিতীয় হচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালত। এখানে একটা লিমিটেশন আছে, সেটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট নিজেকে কোর্ট অফ লাস্ট রিসোর্ট হিসেবে ট্রিট করে, এবং সেটার মানেটা হচ্ছে যে যদি স্টেট পার্টি অথবা যেই দেশে অপরাধ সংঘটিত হয়েছে ওই দেশে যদি ইনভেস্টিগেশন অথবা প্রসিকিউশন চলতে থাকে অথবা শুরু হয়, সেখানে তখন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট তখন কেসটাকে আর অ্যাডমিশন আকারে নেয় না, কারণ তারা নিজেদেরকে কোর্ট অফ লাস্ট রিসোর্ট হিসেবে ট্রিট করে। তো এই কারণেই ওই একটা প্রশ্ন আসে যে আমাদের আইসিটি যে ট্রাইব্যুনাল বাংলাদেশে আছে একই সাথে আইসিসিতে কেস করা যাবে কি না। উত্তরটা হচ্ছে না, কারণ হচ্ছে আইসিসি যখনই দেখবে যে বাংলাদেশে একটা ইনভেস্টিগেশন এবং প্রসিকিউশন পদ্ধতি শুরু হয়ে গেছে, তখন তারা স্টেট পার্টিকেই ওই বিচার কার্যটা করার জন্য ওই সুযোগটা দিবেন। এবং যদি স্টেট পার্টি নিজেদেরকে রেফার করে যদি বলে যে না আমরা চাই যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট এই ব্যাপারটা দেখুক, তখনই তারা শুধুমাত্র জুরিসডিকশন অ্যাসিউম করবেন। তো এক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি যখন জাতিসংঘে গিয়েছিলেন, তখন ওনার সাথে আমাদের আইসিসি যে চিফ প্রসিকিউটর করিম খান কিংস কাউন্সিল উনি দেখা করেছেন, এবং আমরা পত্রপত্রিকায় দেখেছি যে উনি অ্যাসিওর করেছেন আমাদের প্রধান উপদেষ্টাকে যে কোনো ধরনের কোঅপারেশন দেওয়ার জন্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট প্রস্তুত থাকবেন। বাট ওটা হচ্ছে যেটা বলছিলাম মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রসেস, যে বাংলাদেশে হলে তখন আইসিসি ওটা আর নিয়ে আগাবে না যদি না বাংলাদেশ থেকে এটাকে যদি রেফার না করা হয় আর কি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে। সো এটা সেকেন্ড পদ্ধতি। থার্ড আর একটা আছে, একটু চট করে বলে রাখি, যেটাকে একটা হাইব্রিড ট্রাইব্যুনাল বলা হয়। সেটা হচ্ছে ঠিক ওটা স্টেট এর ডোমেস্টিক প্রসিজিওরও না পুরোপুরি, আবার ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের আওতায়ও প্রসিকিউশন না, কিন্তু অনেক সময় যেটা হয় যে আমাদের জাতিসংঘ ইউনাইটেড নেশনস অ্যাসিস্টেড একটা ট্রাইব্যুনাল প্রসেস থাকে, যেটা আমি মনে করি আমাদের এই ক্ষেত্রে খুবই রেলেভেন্ট হবে যদি এটা করা সম্ভব হয়, যে ওরা ইনভেস্টিগেশন এবং ফ্যাক্ট ফাইন্ডিং যে প্রসেসটা আছে ওটাতে জাতিসংঘের অ্যাসিস্টেড এবং ওদের যে এক্সপার্ট যেই টিমগুলো আছে তারা এসে ওই ইনভেস্টিগেশনে সহায়তা করে, এবং এরপরে যেই একটা হাইব্রিড মডেলের ট্রাইব্যুনাল হয় ওখানে দেশীয় এবং বিদেশি এবং জাতিসংঘের এক্সপার্টরা একসাথে কাজ করে ওই প্রসিকিউশনটাকে সামনে এগিয়ে ওই বিচার কার্যটা পরিচালনা করেন। আইসিসির বিরুদ্ধে অনেককেই বলতে শুনি শুধুমাত্র কিছু গুরুতর আন্তর্জাতিক অপরাধের জন্য সবচেয়ে বেশি দায়ী ব্যক্তিকে বিচারের আওতায় আনে আইসিসি। বাংলাদেশে সংগঠিত অপরাধের প্রেক্ষাপটে কিছু ব্যক্তি ও কিছু অপরাধের ঘটনা আইসিসির এখতিয়ারে পড়লেও অনেক ব্যক্তি ও অনেক অপরাধ বিচারের আওতার বাইরে থেকে যাবে এমনটাই সংশয় প্রকাশ করেন অনেকেই। যেমন হাসিনার বিচার হলো কিন্তু ডিবি হারুনের বিচার হলো না। গণহত্যার সাথে জড়িত সব অপরাধীর বিচার আইসিসি নিশ্চিত করতে পারবে কি? আমার মনে হয় পারে এই কারণে যে আইসিসির যে অফিস অফ দ্য প্রসিকিউটর আছে ওখানে ওদের ওই রিসোর্সেসটা আছে। আমি একটু চট করে দেখলাম যে দ্য অফিস অফ দ্য প্রসিকিউটরে অ্যাপ্রক্সিমেটলি 380 জন স্টাফ কাজ করেন, প্রায় 80টা দেশ থেকে তারা এসছেন তাদের এক্সপার্টিজ নিয়ে। সুতরাং ওই ব্যাপারে আমার সন্দেহ নাই যে ওনারা ইনভেস্টিগেশন এবং একটা থরো ইনকোয়ারি করার ক্যাপাসিটি নিশ্চয়ই রাখেন। আর আইসিসির ব্যাপারে আমার আরেকটা কনফিডেন্স হচ্ছে যে ওরা জিনিসটাকে একটু হোলিস্টিকলি দেখে। ওনারা কিন্তু ওই
যেহেতু বাইরে থেকে জিনিসটা দেখছেন এবং ইনভেস্টিগেশনে যেসব তথ্যগুলো উঠে আসবেন ওটা ডিপেন্ড করবে ইনভেস্টিগেশনে কাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ উঠে আসছে। যদি সেটা একজনের বিরুদ্ধে উঠে আসে তো একজনের বিরুদ্ধে আসলো, কিন্তু ওটা যদি যারা যারা রেসপন্সিবল আছেন, যে আপনি ডিবি হারুনের কথা বললেন অথবা যারা যারা থাকতে পারেন, আমার মনে হয় ওই হোলিস্টিক ইনভেস্টিগেশনে ওনারা পুরা জিনিসটাকে আনআর্থ করে ফেলতে পারবেন। এবং ওনাদের যেই হোলিস্টিক অ্যাপ্রোচটার কথা বললাম ওটার একটা বড় বেনিফিট হচ্ছে যে ওনারা কোনো পলিটিক্যাল পার্টি গোত্র গোষ্ঠী ওভাবে দেখবেন না, ওনারা পুরা সিচুয়েশনটাকে কি হয়েছিল একটা হোলিস্টিক পিকচার হিসেবে দেখবেন এবং যারা যারা রেসপন্সিবল আমি মনে করি সবাইকেই পিক করবেন। যে আমি পুলিশ থেকে শুধু পিক করলাম, আর্মি থেকে পিক করলাম না, অথবা আওয়ামী লীগ থেকে পিক করলাম, ছাত্রলীগ থেকে পিক করলাম না, আমার মনে হয় না ওটা ওই ইনভেস্টিগেশনের থরনেসের উপরে ডিপেন্ড করবে যে তথ্যগুলো কি উঠে আসছে। তো আপনি 380 জনের কথা বললেন যে অফিস অফ প্রসিকিউটরসের 380 জন আছেন আইসিসিতে, যাদের অনেক ক্যাপাসিটি আছে। তো আইসিসি বর্তমানে বিশেষ করে ইউক্রেন ও প্যালেস্টাইন পরিস্থিতিকে আমলে নেয়ার প্রেক্ষাপটে ভীষণ কাজের চাপে জর্জরিত। এই প্রেক্ষাপটে আইসিসি বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে দ্রুত তদন্ত করবে, সেটি আশা করা কি বাস্তবসম্মত? এখন রোম স্ট্যাচুট অনুযায়ী আইসিসির ম্যান্ডেটটাই হচ্ছে তাই। যদি মেম্বার স্টেটগুলোতে কোনো ধরনের অপরাধ সংঘটিত হয় যেই অপরাধগুলো আইসিসি আমলে নেওয়ার কথা ওরকম অপরাধ হয়ে থাকে, ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি, জেনোসাইড, আমরা বাংলাদেশের ক্ষেত্রে যেটা বলছি যে মানবতা বিরোধী অপরাধগুলা সংঘটিত হয়েছে, ওটা ইনভেস্টিগেট করে প্রসিকিউট করাই কিন্তু তাদের কাজ। এখন এরকম হতে পারে যে এখনকার পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কনফ্লিক্ট, বিভিন্ন ধরনের অ্যাগ্রেশন, বিভিন্ন ধরনের ওয়ার ক্রাইমস, বিভিন্ন ধরনের ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি হচ্ছে, কিন্তু আমি মনে করি এই ধরনের অপরাধগুলো আমলে নিয়ে তদন্ত করে প্রসিকিউট করাই কিন্তু অফিস অফ দ্য প্রসিকিউটরের কাজ, এবং আমি মনে করি ওটা করার সক্ষমতা তারা রাখে। অতীতে আইসিটিবিডি এর বিচার কার্যে অনেকে অনেক পদ্ধতিগত অনিয়ম লক্ষ্য করেছেন। অনেকাংশে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আইসিটিবিডির অনেক বিচার কার্য প্রশ্নবিদ্ধ হয়েছে। ইতিমধ্যে এই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর সহ আরও কয়েকজন প্রসিকিউটর যোগ দিয়েছেন, যাদের মধ্যে অনেকেই কিছু রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা তাদের আমরা দেখেছি। যদি আমি কোট করে বলি, জামাতে ইসলামীর সম্পৃক্ততা তাদের সাথে আছে। তো এই ব্যাপারে আপনার মতামত কি? এই ব্যাপারে আমার মতামত হচ্ছে যেই পুরনো আইনের শ্লোক যেটা আমি প্রথমে মেনশন করেছিলাম যে জাস্টিস must not only be done, it must be seen to be done. একটা হচ্ছে আপনি সাবস্টান্টিভ জাস্টিস হচ্ছে কিনা ওটা এনশোর করা, সেটা হলো, কিন্তু এখানে একটা পারসেপশনেরও ব্যাপার আছে। তো এখন ফর আর্গুমেন্টস সেক কেউ বলতে পারেন যে প্রসিকিউটরের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড কি, ওটাতে তো কিছু যায় আসার কথা না, কারণ বিচারক যে থাকবেন উনি তো আর পলিটিক্যাল পার্সন না, উনি তো ওনার মতো করে বিচার করবেন। কিন্তু যেই পারসিভড বায়াসের যে ভয়টা, যে আশঙ্কাটা একটু চলে আসে কিছুটা হলেও, সেটা হচ্ছে আপনি যখন চিফ প্রসিকিউটর হিসেবে কাউকে পিক করছেন যিনি ফার্স্ট অফ অল উনি কিন্তু ওনার অভিজ্ঞতা কিন্তু নট অ্যাজ আ প্রসিকিউটর, হি ওয়ার্কড অ্যাজ আ ডিফেন্স অ্যাটর্নি। আমাদের যুদ্ধাপরাধীদের বিচারের সময় যে জামাতে ইসলামের যারা একই আসামি ছিলেন ওনাদের ডিফেন্স অ্যাটর্নি হিসেবে উনি কাজ করেছেন। ওনার যে সিনিয়র কাউন্সিল ছিলেন যিনি টিম লিড করছিলেন উনি জামাতে ইসলামের অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি ছিলেন, যার আন্ডারে উনি কাজ করেছেন, সিনিয়র অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক সাহেব। তো এক্ষেত্রে আমি যেটা বলবো যে আমি ওনাদের সততা এবং ওনাদের কর্মদক্ষতা ওগুলো নিয়ে কোনো প্রশ্নই করি না। দে আর গ্রেট ল অফিসার্স এবং ডেফিনেটলি কম্পিটেন্ট, কিন্তু ওই পারসেপশনের জায়গাটা, কারণ প্রসিকিউটরের বিচারক তো বিচারটা করবেন, উনি সমস্ত সাক্ষী প্রমাণ সমস্ত যুক্তিতর্ক শুনে সিদ্ধান্ত দিবেন, কিন্তু প্রসিকিউটর কিন্তু ওই সিদ্ধান্তটা নেবেন যে কাদেরকে আসামি হিসেবে চার্জ করা হবে। তো ওখানে যদি এমন কাউকে আপনি প্রসিকিউটর হিসেবে নিয়োগ করেন যিনি অথবা যার দল গত 15 বছর ধরে
সেই হাসিনা রেজিমের অপারেশনের শিকার হয়েছেন, তখন তো একটা আশঙ্কা এসেই যায় যে এখানে কোনো ধরনের প্রতিহিংসামূলক অথবা কোনো চেরি পিকিং অথবা কোনো বাছাই, আমি কাউকে আসামি হিসেবে আনলাম কাউকে আনলাম না, ওই এখতিয়ারটা কিন্তু প্রসিকিউটরের হাতে থেকে যায়। তো আমাদের আসলে এই ব্যাপারটাতে একটু খুব কেয়ারফুল হওয়া দরকার যে এখানে কোনো ধরনের পারসিভড বায়াসের কোনো সম্ভাবনা যাতে না থাকে। কারণ যেটা বারবার বলার চেষ্টা করছি আমি, যে আন্তর্জাতিক মহল থেকে এটা খুব তীক্ষ্ণভাবে পর্যবেক্ষণ করা হবে এই ট্রায়ালটা, এটাকে সব ধরনের বিতর্কের ঊর্ধ্বে রাখতে হবে। সরকার বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে অ্যাক্টটা সেটা সংশোধন করার কথা বলছে। ইতিমধ্যে এই ব্যাপারে কয়েকটি বিশেষজ্ঞ আলোচনা সভাও হয়েছে। এই আইনে বিচার করতে হলে, অর্থাৎ বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973, এই আইনে যদি বিচার করতে হয় এবং সেই বিচার যদি আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা সম্পন্ন হতে হয়, সেই ক্ষেত্রে আপনার নিজের মতামত অনুযায়ী আপনি আমাদেরকে জানান যে কি কি সংশোধন করা এই আইনে জরুরি। বেশ কয়েকটা ধারায় পরিবর্তন অলরেডি এসছে, যেটা আমরা শুনলাম যে ড্রাফটটা অ্যাপ্রুভ হয়েছে আমাদের উপদেষ্টা মণ্ডলীর কাছে। সেখানে একটা জিনিস শুধু বোধহয় বাদ দেওয়া হয়েছে ড্রাফট প্রপোজালগুলো থেকে, সেটা হচ্ছে যে রাজনৈতিক দলের নিষিদ্ধকরণের বিষয়টা, ওটা বোধহয় অন্যান্য আইনের আঙ্গিকে বিচার করা হবে অথবা সিদ্ধান্ত নেওয়া হবে, ওরকম একটা সিদ্ধান্ত এসছে। কয়েকটা ভালো পরিবর্তন এসছে, যেরকম যেটা আমরা কাস্টমারি ইন্টারন্যাশনাল ল বলি, ওটার আন্ডারে যে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি, যে মানবতা বিরোধী অপরাধ, এটার যে ডেফিনেশনটা, সংজ্ঞাটা, এটাকে আপ টু ডেট করা হয়েছে। তারপরে যারা অ্যাকিউজ যারা থাকবেন, আসামি যারা থাকবেন, তাদেরকে যে একটা ডিউ প্রসেস দিতে হবে, তাদেরকে আত্মপক্ষ সমর্থনের সুযোগটা দিতে হবে, ওই ধারাগুলোকে এক্সপ্যান্ড করা হয়েছে, যেগুলা পজিটিভ। তাদেরকে কিছু ইন্টারলকিউটরি অ্যাপিল করার সুযোগ দেওয়া হয়েছে এখন, যদি ওনারা সুপ্রিম কোর্টে কিছু ইন্টারলকিউটরি অ্যাপিল করতে চান। তারপরে এখন কিছু ওপেননেস এসছে যে ইন্টারন্যাশনাল এক্সপার্টস এবং লয়াররা আসতে পারবেন। সম্ভবত ট্রায়ালটা টেলিভাইজড হবে, যাতে সবাই দেখতে পারেন যে আসলে বিচার প্রক্রিয়াটা কিভাবে হচ্ছে। তো স্বচ্ছতা এবং পরিমার্জন এবং জিনিসটাকে ইমপ্রুভ করার দিক থেকে বেশ কিছু ভালো ইমপ্রুভমেন্ট এসছে। যেটা বললাম, দুইটা প্রশ্ন হয়তো থেকে যাবে, যে ওই ক্যাপিটাল পানিশমেন্ট অথবা ডেথ পেনাল্টির ব্যাপারটা হয়তো একটা ইন্টারন্যাশনাল মহলে হয়তো গ্রহণযোগ্যতা পাবে না, হয়তো খুব বেশি ইতিবাচক হবে না। আর ওই যে আর্টিকেল 47 আমাদের কনস্টিটিউশনে যে ফান্ডামেন্টাল রাইটসগুলো আসলে একটু রেস্ট্রিক্ট করে দেওয়া হয়েছে, ওই জিনিসটা তো আসলে কনস্টিটিউশনের অ্যামেন্ডমেন্ট ছাড়া ওটা তো আমাদের ইন্টার্ন গভর্নমেন্টের পারভিউর মধ্যে ঠিক পড়ছে। আপনি বলছেন আইসিসির কথা, বাংলাদেশে অলরেডি আইসিটি বিডি অনুযায়ী কাজ শুরু হয়েছে, আইসিটি অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অনুযায়ী কাজ শুরু হয়েছে, কিন্তু আপনি বলতে চাচ্ছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নয়, আন্তর্জাতিক অপরাধ আদালতে আপনি বিচারটাকে দেখতে চান। এখন আমাদের এই আলোচনা অনুযায়ী আইসিসিতে সর্বোচ্চ শাস্তি 30 বছরের কারাদণ্ড, আবার আমাদের দেশীয় যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেই অনুযায়ী এই আমাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। তো এই রকম গণহত্যা হলো, এতগুলো মানুষ মারা গেল, আইসিসিতে যদি আমরা বিচার করতে যাই, সেক্ষেত্রে কি দেশের মানুষের আশা পূরণ হবে তা এই বিচারের মাধ্যমে? এখন বাংলাদেশের মানুষের প্রত্যাশাটা আমি বুঝি। এরকম নির্মম মানবতা বিরোধী অপরাধের পরে স্বাভাবিক প্রত্যাশা থাকতেই পারে যে বিচার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে মৃত্যুদণ্ড সাজা হওয়া উচিত। সেক্ষেত্রে দুটো জিনিস আমাদের মাথায় রাখতে হবে। এক নম্বরটা হচ্ছে যে শুধুমাত্র 30 বছরের না, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের সাজায় যাবজ্জীবনও আছে, এটা এক নম্বর। 2 নম্বরটা হচ্ছে আন্তর্জাতিক আইনের পরিমণ্ডল অথবা পরিভাষায় আমাদের একটু চিন্তা করে দেখতে হবে যে আসলে মৃত্যুদণ্ড একটা সেন্টেন্সিং জুরিসপ্রুডেন্স যেটাকে বলে,
ক্রিমিনাল জুরিসপ্রুডেন্স অথবা সেন্টেন্সিং জুরিসপ্রুডেন্স, ওই আঙ্গিকে জিনিসটা দেখলে একটা হচ্ছে আমাদের যে মানসিক প্রশান্তি অথবা স্যাটিসফ্যাকশন, যে আচ্ছা এরকম সমস্ত হত্যাযোগ্য করার পরে এটাই হচ্ছে তার শাস্তি। একটু যদি অন্যভাবে দেখি তাহলে তো আরেকভাবে বলা যায় যে কেউ যদি এরকম জঘন্য নৃশংস অপরাধগুলা করার পরে এবং এগুলাকে নির্দেশনা দেওয়ার পরে যদি তার মৃত্যুদণ্ড হয় তাহলে তো একবারই সে চলে গেল, একবারই সে আমি ঠিক পার পেয়ে গেল বলবো না, যে এটা খুব একটা তৎক্ষণাৎ একটা বিচারিক প্রক্রিয়ায় তাকে মৃত্যুদণ্ড দিয়ে তাকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হলো। এটা যেরকম একটা প্রশান্তি বয়ে আনতে পারে, একটা স্যাটিসফ্যাকশন বয়ে আনতে পারে, সেই সাথে এটা আমরা চিন্তা করতে পারি যে এই ধরনের অপরাধগুলো করেছে তার তো আসলে ধুকে ধুকে আসলে সাফার করে দেখা উচিত যে তার পাপের প্রায়শ্চিত্ত সে এই জীবনেও করে যাক, আমরা পরকালেরটা বাদই রাখলাম, তার তো প্রতিটা মুহূর্তে উপলব্ধি করা উচিত এবং অনুশোচনা এবং সেই শাস্তিটা পাওয়া উচিত একটা দীর্ঘ সময় ধরে, চট করে চলে যাওয়ার বদলে। আপনি হাইব্রিড ট্রাইব্যুনালের কথা বললেন, অর্থাৎ ফোরাম 3 যার মাধ্যমে এই বিচার করা সম্ভব। ফোরাম 1 ছিল আইসিটিবিডি 1, ফোরাম 2 ছিল আইসিসি যার মাধ্যমে বিচার করা সম্ভব, এবং এর পাশাপাশি বিচার করা সম্ভব হচ্ছিল একটি হাইব্রিড ট্রাইব্যুনালের মাধ্যমে। হাইব্রিড ট্রাইব্যুনাল গঠনে বাংলাদেশ সরকার জাতিসংঘের সাথে সমন্বয় করে একটি অ্যাডহক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করতে পারে। আমরা জানি হাইব্রিড ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড দেয়া যাবে না, কারণ আপনি যেভাবে বললেন যে আন্তর্জাতিক মহলের কাছে গ্রহণযোগ্যতা সেটি পাবে না, আবার এটা প্রচণ্ড ব্যয়বহুল। আমরা দেখেছি যেমন কম্বোডিয়ার খেমার রুজ ট্রাইব্যুনাল 16 বছরে মাত্র 3 ব্যক্তিকে সাজা দিয়েছে। এই সময়ে ট্রাইব্যুনালে খরচ হয়েছে $337 মিলিয়ন। হাইব্রিড ট্রাইব্যুনালের কি কোনো সুবিধা আছে? হাইব্রিড ট্রাইব্যুনালের সুবিধা আছে। হাইব্রিড ট্রাইব্যুনালের সুবিধাটা হচ্ছে এটা যদি ইউএন অ্যাসিস্টেড, ইউএন ব্যাকড হাইব্রিড ট্রাইব্যুনাল হয় তাহলে আমরা ওই এক্সপার্টিসটা পাবো, এবং ওই এক্সপার্টিসটা পাওয়া সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে এটা এই ট্রায়ালটার ক্রেডিবিলিটিটাকে এনহান্স করবে। এগেন আমি বারবার যেটাতে আসি সেটা হচ্ছে এই বিচারের যে আন্তর্জাতিক মানদণ্ডের ভিত্তিতে গ্রহণযোগ্যতা, এটা খুবই ইম্পর্ট্যান্ট হবে। আমরা জানি যে শুধুমাত্র আইনগত কারণে না, কৌশলগত কারণে এখানে একটা জিওপলিটিক্যাল ইস্যু আছে যে হয়তো এই বিচারিক প্রক্রিয়াটার মানকে হয়তো আন্ডারমাইন করার চেষ্টা করা হতে পারে। সেক্ষেত্রে যদি প্রথম থেকেই ইনভেস্টিগেশন প্রক্রিয়া থেকে যদি জিনিসটা ইউএন ব্যাকড হয়, অ্যান্ড ইনসিডেন্টালি হিউম্যান রাইটস ওয়াচ বলে একটা গ্লোবাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আছেন এবং দে আর হাইলি রেসপেক্টেড, ওনারা কিন্তু লিখিতভাবে এই অনুরোধটা করেছেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে আপনারা এই যে জাতিসংঘের যে হিউম্যান রাইটস কাউন্সিল, এখানে একটা রেজলিউশন অ্যাডপ্ট করেন যে এখানে ইউএন ব্যাকড মেকানিজম হবে, ম্যান্ডেটেড হবে, যেখানে এক্সপার্টরা আসবেন, ইনভেস্টিগেটররা আসবেন এবং সমস্ত তথ্য প্রমাণ যাচাই বাছাই পুরো প্রক্রিয়াটাতে ওনারা সাহায্য করবেন। এবং নট অনলি জুলাই অগস্ট 2024-এর ঘটনাবলী ইনভেস্টিগেশন, ওনারা এটাও সাজেস্ট করছেন যে অতীতের যে গুম খুন, এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, এই 15 বছরের যেই রেজিমের আমলে এগুলো খতিয়ে দেখার জন্য এই ইউএন ব্যাক অ্যাসিস্টেড প্রোগ্রামটা যদি করা যায় তাহলে খুব ভালো হয়। তো যদি ওনাদের এই হাইব্রিড মডেলে যদি ইনভেস্টিগেশন এবং ট্রায়ালটা হয় তাহলে আমি মনে করি যে সাক্ষী প্রমাণের যে ক্রেডিবিলিটি এবং মান, ওটা আন্তর্জাতিক মানের হবে এবং ওটার ভিত্তিতে যে বিচার এবং যে সিদ্ধান্তটা হবে ওটা আন্তর্জাতিকভাবে বিতর্কের অবকাশটা থাকবে না। বাংলাদেশে যেভাবে বিচার হচ্ছে অর্থাৎ আইসিটিপিডি অ্যাক্ট অনুযায়ী, সেই ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তি আত্মগোপন করেন বা আদালতে উপস্থিত হতে ব্যর্থ হন, তা সত্ত্বেও এই ট্রাইব্যুনাল তাদের অনুপস্থিতিতে বিচার পরিচালনার ক্ষমতা রাখে। এখন যার বিচার সেই বা তারা তো পলাতক, অনেকেই বসে আছে ভারতে।
ভারত তো আইসিসির সদস্য নয়, সেক্ষেত্রে ভারত হাসিনাকে আইসিসির কাছে হস্তান্তর করতে বাধ্য নয়। আবার আইসিসি সাধারণত অভিযুক্তের উপস্থিতি ছাড়া বিচার পরিচালনার বিরুদ্ধে। এই ধরনের বিচার প্রক্রিয়ায় অভিযুক্তের অধিকার ক্ষুণ্ণ হতে পারে বলে আইসিসি সহ আন্তর্জাতিক মহলের অনেকেই মনে করেন। তাহলে আইসিসি বিচার করবে কিভাবে? এটা খুবই একটা ভালো এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি মনে করি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের কাছে রেফার করা অথবা তাদের জুরিসডিকশন অ্যাসিউম করা, এটার একটা বড় অসুবিধা হচ্ছে আপনি যেটা মেনশন করলেন, ওনারা সাধারণত আসামির অনুপস্থিতিতে বিচারটা করতে চাবেন না। এখন প্রশ্ন হচ্ছে আমাদের যারা বড় আসামিরা আছেন, যারা অ্যাকিউজড আছেন, তারা তো পলাতক আছেন, অ্যাবসকন্ডিং আছেন। তো ভারত যেহেতু রোম কনভেনশন, রোম স্ট্যাচুটের আন্ডারে একটা স্টেট পার্টি না, সেহেতু অ্যাজ ইউ সেড ওনারা তো বাধ্য না যে ওখানে অ্যাকিউজদেরকে হ্যান্ড ওভার করার জন্য। বাট হ্যাভিং সেড দ্যাট, আমি মনে করি যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের মতো একটা আন্তর্জাতিক অপরাধ আদালত যদি কোনো আসামিকে বিচার করতে চান এবং ইন্ডিয়ার মতো একটা দেশ যদি আসামিকে ওটাকে যদি অ্যাকসেপ্ট না করেন, ওই রিকোয়েস্টকে, এবং হ্যান্ড ওভার না করেন, তাহলে ওটা তো একটা আন্তর্জাতিক পরিমণ্ডলে একটা রেপুটেশনাল ইস্যু। অতটুক রেপুটেশনাল রিস্ক ইন্ডিয়া নেবে বলে আমার মনে হয় না। নেওয়াটা খুব একটা ওয়াইজও হবে না। কিন্তু ওই রিস্কটা সবসময় থেকে যায়, ওনাদেরকে পাওয়া যাবে কিনা। যেহেতু বললেন যে ভারত রেপুটেশনাল রিস্কটা নিবে কিনা, সেই অনুযায়ী আমরা আশা করতে পারি আইসিসি হয়তোবা সেই বিচারটা করবে। আমরা জানি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে একটা এক্সট্রাডিশন ট্রিটি আছে, অর্থাৎ বন্দি বিনিময় চুক্তির মতো একটি চুক্তি আছে, যেখানে বাংলাদেশের যারা ভারতে পলাতক তাদেরকে ভারত বাংলাদেশের কাছে হস্তান্তর করতে পারে, কিংবা ভারতের কেউ যদি বাংলাদেশে পলাতক থাকে বাংলাদেশ তাদেরকে ভারতের কাছে হস্তান্তর করতে পারে। আপনার কি মনে হয় যে ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যকার যে এক্সট্রাডিশন ট্রিটি, এই অনুযায়ী হাসিনা সহ সকল পলাতক অপরাধীদেরকে ফিরিয়ে আনা যাবে? যাবে। তাদেরকে তো আইন অনুযায়ী, এই এক্সট্রাডিশন ট্রিটি অনুযায়ী ফিরিয়ে আনতে পারার কথা। যাবে বলছি, তবে বলছি একটু একটা ক্যাভিয়াট দিয়ে। সেটা হচ্ছে এই কারণেই বারবার বলতে চাচ্ছি যে আমাদের যে বিচার প্রক্রিয়াটা বাংলাদেশে যেটা শুরু হয়েছে, ওটা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী হতে হবে, এবং পুরা প্রক্রিয়াটা প্রসিজিয়ারালি স্বচ্ছ, জবাবদিহিতামূলক, অ্যাবসলিউটলি ট্রান্সপারেন্ট, ওই জিনিসটা এনশোর করতে হবে। তার মূল কারণটা হচ্ছে, আমি যখন ভারত বাংলাদেশের এই এক্সট্রাডিশন ট্রিটিটা দেখলাম, সেটা হচ্ছে এটা একটা অব্লিগেশন আছে ইন্ডিয়ার উপরে যে এরকম অ্যাকিউজডকে এক্সট্রাডাইট করতে হবে, কিন্তু এটা একটা এক্সাম্পশনও দিয়ে রাখা আছে যে তারা এক্সট্রাডাইট করবে, which is an obligation, unless the request is made in good faith, or it will not serve the interest of justice. এখন গুড ফেইথ, ইন্টারেস্ট অফ জাস্টিস, এই জিনিসগুলো কিন্তু খুব একটা ডিফাইন্ড কনসেপ্ট নয়। দিজ আর ভেরি ওপেন এন্ডেড কনসেপ্টস, যে আমি আসলে কোন সিচুয়েশনে বলবো যে না, এটা এই রিকোয়েস্টটা গুড ফেইথে করা হচ্ছে না, অথবা ইট উইল নট সার্ভ দ্য ইন্টারেস্ট অফ জাস্টিস। তো এখন আমি আমাদের আইসিটি যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের আন্ডারে যে আইন অথবা যে প্রসিজিয়ার, এগুলার যে মানদণ্ডগুলার যে রিস্কগুলার কথা বলছি, এগুলো যদি ইমপ্রুভ না হয়, পুরো প্রসেসটা যদি কোনোভাবে প্রশ্নবিদ্ধ করার সুযোগ থাকে, তখন হয়তো ইন্ডিয়ার কাছে ওই সুযোগটা চলে যাবে বলার জন্য যে না, এই জিনিসটা গুড ফেইথে করা হচ্ছে না, এটা একটা পলিটিক্যাল ভেন্ডেটা, এটা একটা প্রতিহিংসা পরায়ণ, একটা পলিটিক্যাল প্রতিশোধ নেওয়া হচ্ছে।